আজকের এই ভিডিওতে আমরা অল্টারনেটিং কারেন্ট সম্বন্ধে আলোচনা করব এবং আমরা দুটোকে কম্পেয়ার করে আলোচনা করব অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ডাইরেক্ট কারেন্ট, যাতে করে আমাদের এই বিষয়টা বুঝতে একটু সুবিধা হয় এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত পয়েন্ট আমাদের জানতে হবে এবং যেগুলো থেকে কোশ্চিন তৈরি হতে পারে এমসিকিউ টাইপসে, সেই পোর্শনগুলোকে কিন্তু আমি এখানে তুলেছি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যানিমেশন চলছে তোমাদের সামনে স্ক্রিনে। ডিসি কারেন্টটা একটা নির্দিষ্ট ওয়েতে কিন্তু প্রবাহিত হচ্ছে, একটা নির্দিষ্ট মাইনাস থেকে প্লাসের দিকে কিন্তু চলে যাচ্ছে অনবরত। বাট এসি কারেন্টটাকে তুমি খেয়াল করো, একবার মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, আবার প্লাস থেকে মাইনাসে আসছে। তুমি যদি এইখানে আমি যে ডায়াগ্রাম মানে যে অ্যানিমেশনটা তোমার সামনে প্রেজেন্ট করা হয়েছে সেটাকে একটু খেয়াল করো, তাহলে তুমি এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের ব্যাপারটা বুঝতে পারবে। এবং আমাদের যে ডোমেস্টিক পারপাসে না, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, এগুলোতে কিন্তু এসি কারেন্ট ইউজ করা হয়। কারণ কি, এসি কারেন্টটা এমন একটা সোর্স কারেন্টের যেখান থেকে তুমি অনেকগুলো সোর্সকে সাপ্লাই দিতে পারবে এবং এটাকে ইউজ করা খুব সুবিধে। বোঝা গেল? তো তারপরে আমি এখানে মূল ডেফিনেশনে তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করব, অল্টারনেটিং কারেন্ট ইজ অ্যান ইলেকট্রিক কারেন্ট হুইচ পিরিয়ডিক্যালি রিভার্স ডাইরেকশন। কি বলছি আমি? পিরিয়ডিক্যালি রিভার্স ডাইরেকশন। তোমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে গেছো দ্যাট আওয়ার এসি কারেন্ট কি বলতো, রিভার্স ডাইরেকশন। মানে একবার তোমার প্লাস থেকে মাইনাস ডাইরেকশনে গেলে আবার মাইনাস থেকে প্লাস ডাইরেকশনে আবার আসবে, রিভার্স করতে থাকবে। বাট ডিসি কারেন্ট কিন্তু সেটা করে না। ডিসি হুইচ অনলি ইন ওয়ান ডাইরেকশন। ডিসি কারেন্টটা কিন্তু একটা নির্দিষ্ট ডাইরেকশনে কিন্তু প্রবাহিত হতে থাকে। আশা করি বুঝতে পেরেছো এসি এবং ডিসির এক মানে মূল যে ডিফারেন্স সেটা কি। এখান থেকে তিনটে পয়েন্টকে আমাদের মাথায় রাখতে হবে, শুধু এই এক্সামের জন্য নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই তিনটে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি? A power inverter or simple inverter is a power electronic device or electricity that changes direct current to alternating current. আশা করি বুঝতে পেরেছো মানেটা। ডিসি কারেন্টকে তুমি যদি এসি কারেন্টে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে যে ইলেকট্রনিক ডিভাইসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তোমার ইনভার্টার। ডিসি থেকে এসি, তাহলে এসি থেকে ডিসিতে কি ব্যবহার করতে হবে? রেকটিফায়ার। অপশন 2 তে দেখো রেকটিফায়ার। রেকটিফায়ার is an electrical device that convert AC current to DC current. বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন কি আমরা এসি কারেন্ট নিয়ে পড়বো? তো এসি কারেন্টে কি বলতো, ভোল্টেজ কমাতে হয়, কখনো বাড়াতে হয়। এরকম সিচুয়েশন আসতেই পারে। তো ভোল্টেজ কমানো এবং বাড়ানোর জন্য আমরা কি ব্যবহার করি? ট্রান্সফরমার। আমরা ট্রান্সফরমার ইউজ করি যাতে করে আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি কোনো জায়গায় সাপ্লাই দেওয়ার আগে। বোঝা গেল? এবার ট্রান্সফরমারটা কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? দেখো আমি এখানে লিখেছি দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন কি, প্রিন্সিপালগুলো থেকে একটা কোশ্চেন আসতে পারবে অনেকগুলো। অ্যাকচুয়ালি আমাদের যে ইলেকট্রনিক্স ব্যাপারটা, এটা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জন বিভিন্ন রকম প্রিন্সিপালের উপরে কাজ করে। তো ট্রান্সফরমারটা কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? আশা করি বুঝতে পেরেছো, প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কেন কি, ওই কারণে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে অল্টারনেটিং কারেন্টটা পড়ছি। কেন কি, অল্টারনেটিং কারেন্টটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে ফলো করে চলে। এখান থেকে এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেই আমি এখানে এই তিনটে পয়েন্টকে তুলেছি। ওকে, চলো। তুমি নর্মালি একটা গ্রাফ দেখতে পারো, এখানে আমি গ্রাফ তোমাদের জন্য তুলেছি যে এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট সেটা কিভাবে প্রবাহিত হয়। আমরা যদি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে কি ধরনের গ্রাফ আমাদের দেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে যে গ্রাফগুলো, চার ধরনের গ্রাফ নিয়েছি, দেখো প্রত্যেকটাই কিন্তু একবার পজিটিভ ডাইরেকশন গিয়ে আবার নেগেটিভ ডাইরেকশনে আসছে প্রত্যেকটা। এই যে আমি এই ডায়াগ্রামটার কথা বলছি তোমাকে আমি, এটা হচ্ছে এসি ডায়াগ্রাম, এটা এসি কারেন্টের ডায়াগ্রাম, এটা বোঝা গেল? আর এইটা হচ্ছে তোমার ডিসি কারেন্টের ডায়াগ্রাম, এটা হচ্ছে তোমার ডিসি কারেন্টের ডায়াগ্রাম। এসি কারেন্টের ডায়াগ্রামে তুমি প্রত্যেকটা খেয়াল করো, দেখবে যে পজিটিভ ডাইরেকশন আছে, নেগেটিভ ডাইরেকশন, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, একদম সুন্দর একটা সিকোয়েন্স মেনটেন করে ওরা পজিটিভ ডাইরেকশন আবার নেগেটিভ ডাইরেকশন, আবার পজিটিভ ডাইরেকশন আবার নেগেটিভ ডাইরেকশন, একটা সিকোয়েন্সলি কিন্তু চলছে পজিটিভ নেগেটিভ করতে করতে। তার এটা অল্টারনেটিং কারেন্ট, তাই না? আর ডাইরেক্ট কারেন্টটা কি, এখানে কোনোভাবেই মানে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা থাকবে না, একটা নির্দিষ্ট ওয়েতে ও চলতে থাকবে।
পজিটিভ ডাইরেকশনেই চলছে। এখানে একটা গ্রাফ থেকে তুমি একটা বেসিক আইডিয়া নিতে পারো যে অ্যাকচুয়ালি এসি এবং ডিসি কারেন্টটাকে যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি ধরনের একটা ফরমেশন আসবে। ওকে, চলো এবারে এসি কারেন্টটা আমরা এখানে পড়ছি, তাহলে এসি কারেন্টটা কি করে জেনারেট হচ্ছে সেটা আমাদের জানা দরকার, তাই না? এবং এসি কারেন্টটা ভালো করে মাথায় রাখবে, আমরা এসি জেনারেটর থেকে মানে প্রডিউসড করি ইন জেনারেল। এবার এখানে যে এনার্জিটা থেকে যে এনার্জিটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। এসি জেনারেটরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, তো এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো আমরা এসি, এখানে দেখো লেখা আছে এসি ইজ প্রডিউসড বাই অল্টারনেটিং ইএমএফ। আমরা ইএমএফ পড়েছি, ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই না? অল্টারনেটিং ইএমএফ, ইএমএফ কখন প্রডিউসড হয় বলো তো? যখন তুমি ফ্লাক্সটাকে চেঞ্জ করবে বা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করবে বা ক্রস সেকশনাল এরিয়াটাকে চেঞ্জ করবে, তখনই তো একমাত্র ইএমএফ প্রডিউসড হবে, তাই না? মনে আছে আমি কি বলেছিলাম ইএমএফ? তো প্রডিউসড বাই অ্যান এসি ডায়নামো অর এসি জেনারেটর। আর এসি যে জেনারেটর সেটা আবার কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? ইটস ডিপেন্ড অন দ্য প্রিন্সিপাল অফ ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কি বললাম আমি? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ভালো করে খেয়াল করো, আমাদের ট্রান্সফরমারও কাজ করেছিল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে, আমাদের এসি জেনারেটর সেটাও কিন্তু ম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে কাজ করে। এবার তুমি তোমার থাম রুলের সাহায্যেও কিন্তু এটাকে ডিসক্রাইব করতে পারো যে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা কোন বরাবর হবে, তোমার ডাইরেকশন অফ কারেন্টটা কোন বরাবর হবে এবং মোশন অফ কন্ডাক্টরটা কোন বরাবর হবে। তুমি ভালো করে এই যে আমি ইমেজটা যে তুলেছি এই ইমেজটাকে একটু খেয়াল করবে এবং তোমার যে কোনো বাঁ হাত বা ডান হাত যাই হোক না কেন, যেটাকে একটু বাঁ হাত রাখবে তাহলে একটু বেশি বুঝতে পারবে, একদম পুরো ম্যাচ করবে। ভালো করে খেয়াল করো, তুমি তোমার নিজের বাঁ হাতটা এই যে হাতটা দেওয়া আছে আমার স্ক্রিনে সেটার সঙ্গে একটু খেয়াল করো, দেখবে অনেকটা ম্যাচিং নিয়ে আসতে পারবে। এবং দেখো এখানে কি হচ্ছে বলো তো, এখানে যে এরিয়াটা কিন্তু ভীষণভাবে চেঞ্জ হচ্ছে। দেখো প্রথমে যখন এরকম একদম শুয়ে থাকছে, ধরো শুয়ে থাকছে যখন ক্রস সেকশনে, এই যে যেটা ঘুরছে সেটা কিন্তু ক্রস সেকশনাল এরিয়া, এটা তো কন্ডাক্টর। এই কন্ডাক্টরটা যখন ঘুরছে, দেখো যখন এরকম লম্বা হয়ে উঠছে তখন অল্প পরিমাণ তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো পাস করছে। যখন একবারে শুয়ে পড়ছে তখন ধরো একটা বা পাস করছে খুব কম সংখ্যক, তাই না? মানে এখানে ওই কারণে দেখো এই যে তোমার এই যে এই কন্ডাক্টরটা না, এটা বারবার করে চেঞ্জ হচ্ছে। দেখো একবার এরকম ঘুরতে আসে কোনো এই ঘোরার কারণে কি হচ্ছে বলতো, তোমার ম্যাগনেটিক ফ্লাক্সে একটা চেঞ্জ আসছে, আর সেই চেঞ্জটাই তোমার কিন্তু ইলেকট্রনটাকে প্রডিউস করে দিচ্ছে এসি জেনারেটরের মাধ্যমে। এই যে এসি জেনারেটর যে ইলেকট্রনটা প্রডিউস করে না, এর কারণটা কিন্তু তোমার ওই যে এই যে কন্ডাক্টরটা না, সেটা বারবার করে যে ঘুরছে ও নিজের এরিয়াটা চেঞ্জ করছে, কখনো এরিয়া বাড়িয়ে দিচ্ছে কখনো এরিয়া কমিয়ে দিচ্ছে। মানে নর্থ আর সাউথ পোল দুই সাইডে সেট করা আছে। এবার নর্থ টু সাউথ পোলে যে ইলেকট্রোম্যাগনেটিক লাইনগুলো পাস হবে, যত বেশি লাইন পাস হবে তত বেশি তোমার ফ্লাক্স পরিবর্তন হবে, আর যত কম লাইন পাস হবে তত কম পরিবর্তন হবে। এই পরিবর্তনটা ক্রমাগত হতে থাকে। একটু ইমাজিন করতে হবে, ওই কারণে তোমাকে অ্যানিমেশনটা আমি দেখানোর চেষ্টা করেছি। এবং এটা হওয়ার কারণে দেখো এই গ্যালভানোমিটারটা একবার পজিটিভ সাইডে একবার নেগেটিভ সাইডে, ভালো করে খেয়াল করো, পজিটিভ সাইডে একবার, এটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার একবার পজিটিভ সাইড একবার নেগেটিভ সাইড, একবার পজিটিভ সাইড একবার নেগেটিভ সাইড এরকম হচ্ছে, তাই না? এইভাবে কিন্তু এসি জেনারেটরের মাধ্যমে কিন্তু তুমি অল্টারনেটিং মানে এসি জেনারেটরের মাধ্যমে তুমি এসি কারেন্টটাকে প্রডিউস করতে পারছো। এটা ইন জেনারেল আমরা ইউজ করি, এইভাবে ইউজ করা হয়। ওকে, দেখো এবার আমি এটাকে কিভাবে ম্যাথামেটিক্যালি প্রেজেন্ট করব। হ্যাঁ, আমি কি বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্যই এসি জেনারেটরে এসি কারেন্টটা কিন্তু প্রডিউস করতে পারছে, কেন ওখানে ক্রস সেকশনাল এরিয়াটা চেঞ্জ হচ্ছে। তোমাকে আমি দেখেছি অ্যানিমেশনের মাধ্যমে ওই কন্ডাক্টরটা কি হচ্ছে, ঘুরতে আছে, কখনো ক্রস সেকশনাল এরিয়া বাড়াচ্ছে কখনো কমাচ্ছে। অ্যাকচুয়ালি তুমি হয়তো ভাবতে পারো যে ক্রস সেকশনাল এরিয়া বলছে স্যার, তার মানে ওই বোধহয় কন্ডাক্টর নিজের শেপ চেঞ্জ করছে। শেপ চেঞ্জ নয়, ও ঘুরছে, অনবরত ঘুরছে। যখন একবারে লম্ব হয়ে যাচ্ছে, ভালো করে লম্ব মানে বুঝছো তো, পারপেন্ডিকুলার যখন হয়ে যাচ্ছে তখন অনেকগুলো ম্যাগনেটিক লাইন ওর মধ্যে দিয়ে পাস করছে। যখন একদম শুয়ে পড়ছে, প্যারালাল হয়ে যাচ্ছে, তখন কম সংখ্যক। দেখো এখানে যদি একটা লাইনকে তুমি সোজা করে দাঁড় করিয়ে দাও তাহলে 3টে লাইন পাস করে যাবে, তাই না? কিন্তু তুমি ধরো একটা লাইনকে এরকম শুইয়ে দিলে তাহলে একটাও পাস করছে না। এরকম একটা বিষয় আমি বলতে চাইছি। মানে ও ঘুরছে নিজে এবং ও হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন করছে।
বোঝা গেল? এবার দেখো আমরা নর্মালি যেটা জেনে এসেছি যে ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়ালস টু এন বি ভেক্টর ইন্টু এ ভেক্টর। বি কী ছিল বলতো? ম্যাগনেটিক ফিল্ড লাইন, এ ছিল ক্রস সেকশনাল এরিয়া। এই ডট প্রোডাক্টটাকে যদি তুলে দিই আমরা কী হবে? এন বি কস থিটা। ফ্যারাডেজ ল আমাদের কি বলেছিল? যে ই এম এফ ইকলস টু মাইনাস ডি ফাই বাই ডিটি, এটা জেনারেল প্রিন্সিপাল ছিল ফ্যারাডেজ লয়ে। আর আমরা দেখলাম যে এসি যে জেনারেটরটা সেটা কার উপরে বেস করে চলে? ফ্যারাডেজ লয়ের উপরে, তাই না? তাহলে ফ্যারাডেজ লটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ কি এসি জেনারেটরটা পুরোটা বেস করে রয়েছে প্রিন্সিপাল অফ ফ্যারাডেজ ল, তাই না? তাহলে এখান থেকে আমি ডি ফাই বাই ডিটিটা বের করতে পারবো না। দেখো তো আমার কাছে ফাই অলরেডি আছে, এটা ফাই, ফাই ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়ালস টু এন বি এ কস থিটা। তাহলে এখান থেকে ডি ফাই বাই ডিটি বের করবো। ফাইয়ের ভ্যালুটা দেখো এখানে বসিয়ে দিয়েছি এন বি এ কস থিটা, এখানে মাইনাস থেকে গেল, কস থিটাকে ডেরিভেটিভ করো তাহলে কি হবে? মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি। কেন কি এটা থিটা আছে, তুমি এটা থিটার রেসপেক্টে করবে, তাই না? তাহলে সাইন থিটা ডি থিটা বাই ডিটি, এটা ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেল? প্লাস। তাহলে এন বি এ এখানে কি হবে? ডি থিটা বাই ডিটি, তার মানে কি ওমেগা, এটা প্রত্যেকে নিশ্চয়ই জানো, ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই ডিটি, তাই না? এটা আমরা কি জানি? আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু কি জানি আমরা? থিটা বাই টি। এটা তো আমরা জানি না, অ্যাঙ্গুলার স্পিড অফ, মানে অ্যাঙ্গুলার স্পিড, তাই না? আমরা এগুলো তো পড়ে এসেছি, অ্যাঙ্গুলার স্পিড ওমেগা। এটা কি হচ্ছে এখানে দেখো একটা অ্যাঙ্গুলার, মানে যখন এটা ধরো এটা এখন কন্ডাক্টারে, তুমি ডায়াগ্রামটাকে একটু ফলো করো। কন্ডাক্টারটা যখন ঘুরছে দেখো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, বারবার করে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এটা যেহেতু রোটেশনাল অ্যাঙ্গেল, তাহলে এখানে কি হবে? অ্যাঙ্গুলার স্পিড আসবে। যেহেতু এটা রোটেশন করছে, তাই না? তাহলে এখানে অ্যাঙ্গুলার স্পিড আসবে। এখানে কিন্তু ওই কারণেই অ্যাঙ্গুলার স্পিড ইকুয়ালস টু থিটা বাই টি আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখলাম দেখো ডি থিটা বাই ডিটি ইজ ইকুয়ালস টু ওমেগা। আলটিমেটলি দেখো এখানে থিটার ভ্যালুটা তুমি কি বসিয়ে দিতে পারবে? ওমেগা টি, তাই না? আলটিমেটলি এখান থেকে যে ফর্মটা আমরা পেয়ে যাই সেটা হচ্ছে এপসাইলন ইজ ইকুয়ালস টু এপসাইলন সাইন ওমেগা টি। এখানে কি বলতো, এখানে প্রত্যেকটা জিনিস মেনশন করে দেওয়া আছে। এইটা আমাদের বেসিক ফর্মুলা, এইটা আমাদের বেসিক ফর্মুলা। এই ফর্মুলাটাকে নিয়ে আমাদের চলতে হবে, এই ফর্মুলাটা নিয়ে আমরা কিন্তু চলবো। কি বললাম? এসি জেনারেটেড যে বেসিক ইকুয়েশন সেটা হচ্ছে এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট সাইন ওমেগা টি। এবার এপসাইলন নটটা কি বলতো? এখানে এপসাইলন নট মানে কিন্তু এখানে এখানে পরিষ্কার বুঝতে পারছো যে এন এন বি এন বি এ ওমেগা। ওকে, এন বি এ ওমেগা, এপসাইলন নট ইকুয়ালস টু এন বি এ ওমেগা, তাই না? এখান থেকে কিন্তু এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এনটা কি? নাম্বার অফ টার্মস, বি ইকুয়ালস টু ম্যাগনেটিক ফিল্ড, এ ইকুয়ালস টু এরিয়া অফ দ্য ক্রস সেকশন, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড। বোঝা গেল? এখানে আমি কেন সময়টা স্পেন্ড করলাম তুমি বুঝতে পারবে এই ইকুয়েশনটা কতটা ইম্পর্টেন্ট। কেন কি আমি এসি কারেন্ট নিয়ে কাজ করছি, আর এসি কারেন্টটা প্রডিউস করছি এসি জেনারেটর। তাহলে এসি জেনারেটর কি ধরনের ইকুয়েশন এর মাধ্যমে এসি কারেন্টটাকে প্রডিউস করে সেটা আমাদের জানা ভীষণ প্রয়োজন। আমি ধরে নিলাম তুমি সমস্ত কিছু ভুলে গেলো, এগুলো সমস্ত কিছু আমি কিভাবে তৈরি করলাম এই ফর্মুলাটা তোমার কিছু মনে রাখার দরকার নেই। আমি যে দুটো স্টার মেরেছি এইটা মনে রাখলেই তোমার পুরো এসি জেনারেটরটা কমপ্লিট হয়ে যাবে। এবার চলে আসো একটা কোশ্চেন করি। আমরা এখনই দেখলাম যে এসি জেনারেটরে দেখলাম যে আমরা যে জেনারেটর পেলাম, ভালো করে খেয়াল করো, এখান থেকে কি পেয়েছি? ইএমএফ। এসি জেনারেটরের ক্ষেত্রে আমরা পেয়েছি ইএমএফ, দ্যাট মিনস এপসাইলন ইকুয়ালস টু পেয়েছি, ভালো করে খেয়াল করবে, এপসাইলন নট এন সাইন ওমেগা টি, ইয়েস অর নো? সাইন ওমেগা টি। এবার দেখো তো আমি এপসাইলন নট মানে কি জেনেছিলাম? এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। এই ভ্যালুটা বলেছে কখন ম্যাক্সিমাম হবে। দেখো বলেছে কখন ম্যাক্সিমাম হবে। আমি জানি এটা তখনই একমাত্র ম্যাক্সিমাম হবে যখন সাইন ওমেগা টিটা ম্যাক্সিমাম হবে। সাইন ওমেগা টি কখন ম্যাক্সিমাম হবে? যখন ওমেগা টির ভ্যালুটা কত হবে? ওমেগা টির ভ্যালুটা 90 ডিগ্রি হবে। কেননা সাইন 90 ডিগ্রি মানে কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাই না? তাহলে আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারি যদি সাইন ওমেগা টির ভ্যালুটা ম্যাক্সিমাম হয় তাহলে কিন্তু আমার যে তোমার হচ্ছে ইএমএফটা ক্রিয়েট হয়েছে জেনারেটরে সেটাও ম্যাক্সিমাম হবে। এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? এইটার ভ্যালু তখন কী হয়ে যাবে? ম্যাক্সিমাম হলে এর ভ্যালু কী হয়ে যাবে? 1। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি কি লিখতে পারবো? ভালো করে খেয়াল করো, এখান থেকে আমি লিখতে পারবো না? এপসাইলন ইজ ইকুয়ালস টু এন বি এ ওমেগা ইন্টু 1। সো আলটিমেটলি আমরা যে রেজাল্টটা পাবো এন বি এ ইন্টু ওমেগা।
অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে কোশ্চেন নাম্বার 2 তে চলে আসো। আমরা অলরেডি এসি জেনারেটরটা যে ইকুয়েশনের উপর বেস করে কাজ করে সেটা পেয়ে গেছি, সেটা হচ্ছে এপসাইলন ইজ ইকুয়ালস টু এপসাইলন নট সাইন ওমেগা টি। এখান থেকে দেখো আমি যেহেতু আমি ওটা জেনারেটরে ইএমএফ দ্যাট মিনস ইলেকট্রোমোটিভ ফোর্স পেয়েছি, তাহলে সেখান থেকে এবার আমি কারেন্টটাকে প্রডিউস করতে পারবো, তাই না? কারেন্টের ফর্মুলা কী ছিল? আমরা কারেন্টের ফর্মুলা পড়েছিলাম যে আর আই ইজ ইকুয়ালস টু আই ইজ ইকুয়ালস টু ইএমএফ বাই রেজিস্ট্যান্স, এটা পড়েছিলাম না? এইটা আমরা পড়েছিলাম। তাহলে আমি দেখো অলরেডি ইএমএফ পেয়েছি, এসি জেনারেটরের ক্ষেত্রে ইএমএফটা পেয়েছি, দ্যাট ইজ ই এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট সাইন ওমেগা টি। তাহলে আমি বোথ সাইডে যদি আর দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে? এপসাইলন বাই আর, এপসাইলন নট বাই আর ইকুয়াল সাইন ওমেগা টি। তাহলে এপসাইলন বাই আর দ্যাট মিনস ইএমএফ বাই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কী লিখতে পারি? কারেন্ট। আবার এখানে থেকে এইটাও আই নট লিখছি কেন কি এটা এপসাইলন নট দ্বারা ডিনোট করছি, তাহলে এটাকে আই নট দ্বারা ডিনোট করাটা বেটার। এবার এখানে আই নট এগুলো কি সেগুলো সম্বন্ধে জানবো। দেখো আইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট, কোনো একটা পার্টিকুলার টাইমে তুমি ধরলে কারেন্ট বের করছো 2 = 5 সেকেন্ড 3 সেকেন্ড হতে পারে, সেই একটা পার্টিকুলার টাইমে যখন তুমি কারেন্টটা বের করবে সেটাকে বলবো আমরা ইনস্ট্যান্টেনিয়াস, তাই না? আর আই নটটা কি বলতো? পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু অফ এসি কারেন্ট, কতটা কারেন্ট প্রডিউস করতে পারছে ম্যাক্সিমাম, সেটা কিন্তু আই নট। ওকে। আর ফাইটা কি? ইনিশিয়াল ফেজ অর ফেজ কনস্ট্যান্ট। ইনিশিয়াল ফেজ কনস্ট্যান্ট আমরা এগুলো পড়েছি, ইনিশিয়াল ফেজ। তারপরে অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি টি টাইম, আর এফ হচ্ছে ফ্রিকুয়েন্সি, তাই তো? এই জিনিসগুলোকে আমরা জানি। এবার ইন জেনারেল তুমি যদি এখানে কারেন্টটাকে লিখতে চাও তাহলে এইভাবে লিখবে যে আই ইজ ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, সাইন ওমেগা টি প্লাস ফাই। এখানে প্রত্যেকটা জিনিস মেনশন করা আছে, আইটা কি, আই নটটা কি, ওমেগাটা কি, টিটা কি এবং ফেজটা কি। এইটা তুমি হচ্ছে কারেন্টের ইকুয়েশন। এসি জেনারেটর কতটা কারেন্ট তোমার ইনডিউসড করছে বা প্রডিউসড করছে সেই ভ্যালুটা কিন্তু এখানে আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো একটা কোশ্চেন করা যাক। বলেছে দ্য ইকুয়েশন অফ কারেন্ট ইন এসি সার্কিট ইজ গিভেন আই ইজ ইকুয়ালস টু 4 সাইন 100 ওমেগা টি প্লাস পাই বাই 6 অ্যাম্পিয়ার। দ্য কারেন্ট অ্যাট দ্য বিগিনিং, তোমার কত অ্যাট দ্য বিগিনিং, ফার্স্ট অ্যাট দ্য বিগিনিং অনলি কতটা কারেন্ট প্রডিউসড করবে তোমার এসি জেনারেটরটা, সেটা বের করতে হবে। খুবই সহজ। এখানে টি ইকুয়ালস টু যেহেতু জিরো বলেছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না? দেখো তো, I is equals to 4 sin 100 পাই ইন্টু টি এর ভ্যালু কত? 0 প্লাস পাই বাই 6। এবার এইখানে এটার সঙ্গে 0 যখনই গুণ করবে তাহলে এই পুরো টার্মটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। এই পুরো টার্মটার ভ্যালু কিন্তু এখন 0, তাই না? তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পেলাম 4 সাইন পাই বাই 6। সাইন পাই বাই 6 এর ভ্যালু কত বলো তো? 4 পাই বাই 6, দ্যাট মিনস 30, 1/2 সিম্পলিফাই করো কত হবে? এটাকে এটা দিকে দাও 2, তাহলে 2 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাট দ্য বিগিনিং তোমার হচ্ছে অ্যাম্পিয়ার কতটা ছিল? 2 অ্যাম্পিয়ার ছিল। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি। ওকে, চলো তারপরে এবারে এভারেজ ভ্যালুতে চলে আসি। আমরা কারেন্ট পেয়েছি, আমরা মানে এসি জেনারেটর কিভাবে কাজ করে, ওখানে কতটা ইএমএফ প্রডিউসড হয়, সেগুলো প্রত্যেকটা ছোটো ছোটো করে ইকুয়েশন দেখে নিয়েছি। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ ছোটো ছোটো ইকুয়েশনগুলো থেকে ছোটো ছোটো কোশ্চেন দিতে পারে। সেগুলোকে সঠিকভাবে করার জন্য আমাদের ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি যে ফর্মগুলো তোমাকে এক্সামে দেবে না কোশ্চেনে, সেগুলো দেখা মাত্রই তোমার এগুলো অটোমেটিক মাথাতে নক পড়ে যাবে। ওকে, এভারেজ ভ্যালু অফ কারেন্ট, আমরা এর আগে প্রচুর জিনিসের এভারেজ বের করেছি, এবার কারেন্টেরও এভারেজ বের করবো। যেহেতু আমার জেনারেটরটা কারেন্ট প্রডিউসড করছে, তাহলে এভারেজ আমি বের করতে পারি এখান থেকে। ইনস্ট্যান্টেনিয়াস দেখলাম, এবার এভারেজ আমি দেখি। এভারেজ কি হবে দেখো, ইন জেনারেল যেটা সামেশন ইন্টিগ্রেশন আই ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি। অ্যাকচুয়ালি এই যে ফর্মটা তুমি দেখছো না, এই ফর্মটা কিন্তু একটা ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু এই ফর্মগুলো চলে আসে, বোঝা গেল? ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে এই ফর্মগুলো কিন্তু চলে আসে। তুমি যদি একটু জানতে চাও তাহলে তোমায় আমি কি জানাবো। দেখো আমরা ইন জেনারেল কি জানি? আমরা ইন জেনারেল জানি যে আই ইজ ইকুয়ালস টু
আমরা জানি কি I is equals to ডেল কিউ ডি কিউ বাই ডিটি, মনে আছে না প্রত্যেকের? ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই ডিটি। তাহলে এখান থেকে তুমি দেখো আই ডিটি লিখতে পারবে না, এখান থেকে আই ডিটি, অ্যান্ড এখান থেকে লিখতে পারবে ডি কিউ, ইয়েস অর নো? ডি কিউ। তাহলে বোথ সাইডে তুমি যদি ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবে? এখানে যেটা আছে সেটা ইন্টিগ্রেশন থেকে যাবে, আলটিমেটলি এখানে যে ইন্টিগ্রেশনটা আছে সেটা থেকে গেল আই ইন্টু ডিটি। তুমি যদি একবার সরাসরি মাথায় রাখো তাও হবে, এইটা কিউ। কি হলো? এখান থেকে আমি তারপরে আয়ের ভ্যালু যদি আমি এভারেজ বের করতে চাই, এভারেজ ইন দ্য সেন্স একটা টাইম ইন্টারভেল, আমরা কি জানি আই ইজ ইকুয়ালস টু, ইন জেনারেল দেখো এগুলো ফিজিক্সের ব্যাপার, তো এগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেশন আছে। হ্যাঁ, এগুলোকে ডিটেলসে পড়তে গেলে অনেক ডিপলি তোমাকে ভাবতে হবে। এইটা আমরা জানি আই ইকুয়ালস টু কিউ বাই টি, চার্জ আপন টাইম, তাই না? তাহলে এখান থেকে তুমি যখন এভারেজ ভ্যালু বের করতে চাইছো, তোমাকে এভারেজ অফ চার্জ নিতে হবে। এভারেজ অফ চার্জ তুমি যদি নিতে চাও, তাহলে আমি কিন্তু এই যে আই ইন্টু ডিটি, আর সেটা টাইমটাকে দিয়ে ভাগ করব, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি। এই কারণে এরকম অনেক একটা, আমি জাস্ট সংক্ষেপে তোমাকে বললাম, এটা ডিটেলস এক্সপ্লেনেশন নয়, আরও ডিটেলসে যেতে হবে, তবে তুমি এটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এলো কী করে। তবে মনে রাখবে যে কারেন্টের যে এভারেজ যে কারেন্টটা, সেটা আমরা ইনডিউসড করি কিন্তু ইন্টিগ্রেশন আই ডিটি বাই ডিটি দিয়ে। কেন ডিটি দিয়ে ভাগ করছি এইটা তোমাদের মাথায় সর্বদাই থাকবে, কেন কি পার ইউনিট টাইম, একটা টাইম ইন্টারভেলের মধ্যে আমাদের এভারেজ ভ্যালুটা বের করতে হয়, তাই ইন্টিগ্রেশন ডিটিটা আসবে, একদম স্বাভাবিক কথা। এবং আমি তোমাকে এই জিনিসটা জানাতে চাইবো কখন এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে, আমি সেটাও দেখাবো। এই ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল, দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল হোয়েন কারেন্ট উইল বি গিভেন ইন দ্য ফাংশন অফ টি। যখন কারেন্টটা তোমার ফাংশন অফ টি, মানে টি এর ফাংশন দেওয়া থাকবে, তখনই একমাত্র এই ফর্মুলাটা তোমার অ্যাপ্লিকেবল হয়ে যাবে। কেন কি এখানে দেখো তোমার ডিটি আসছে না, ডিটি আসছে, চেঞ্জ, টাইমের চেঞ্জ। তাহলে যখন ফাংশন অফ টি দেওয়া থাকবে, তখনই একমাত্র তুমি এই ফর্মুলাটাকে কিন্তু ইউজ করতে পারবে, এবং এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো একটা প্রবলেম করি, তাহলে পুরো ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আই এভারেজ বের করতে বলেছে, কতটুকু সময়? 2 সেকেন্ডে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, দেখো তো আমি এটা এই প্রবলেম দেখো, তাহলে পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। এভারেজ এটা কি লিখবো? 0 থেকে 2 এভারেজ বলেছে, তাহলে টাইম ইন্টারভেল কি? ইন 2 সেকেন্ড, তার মানে 0 থেকে 2 সেকেন্ডের কথা বলা হয়েছে। আই ডিটি, আই ইন্টু ডিটি, তারপর ইন্টিগ্রেশন আবার এখান থেকে 0 থেকে 2 ডিটি, ফর্মুলা ফেলে দিয়েছে। এবার দেখো আয়ের ভ্যালুটা তুমি জানো, 0 থেকে 2 আয়ের ভ্যালুটা তুমি জানো, সেটা কি বলো তো? 3t² ডিটি, তাই তো? তুমি আয়ের ভ্যালুটা জানো, লিখে দিলে, ওকে। বাই এখান থেকে ডিটির ভ্যালুটা করলে কি হবে? টি হবে, টি তুমি ইন্টিগ্রেশন করে নিয়েছো টি, তাহলে 0 থেকে 2। এই উপরেরটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে এখানে 0 থেকে 2 থেকে যাবে, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? 3 ইন্টু টি কিউব বাই 3, ইয়েস অর নো? টি কিউব বাই 3 ইন্টিগ্রেশন করছি। যারা ইন্টিগ্রেশন জানো না, তাহলে ইন্টিগ্রেশনটা দেখে নেবে, ইন্টিগ্রেশনের ভিডিও আপলোড করা আছে। বাই এখানে কি হবে? 2 মাইনাস 0, তাই না? তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, এই 2টাকে বসিয়ে দাও। আলটিমেটলি তুমি যদি 2টাকে বসিয়ে দাও, তাহলে কি হবে? 2 কিউব। আচ্ছা, আমি আরেকবার এখানে লিখে দেখিয়ে দিই, তাহলে টি টু দি পাওয়ার 3, এটা কি হবে বলো তো? 2, এটা 0 বাই 2। আলটিমেটলি এখান থেকে কি হবে? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 0, 0 টু দি পাওয়ার 3 মানে 0, তাই না? আলটিমেটলি 2। সো এখান থেকে 2 টু দি পাওয়ার 3 মানে 8 বাই 2, কেটে দাও এটাকে এটা দিয়ে, তাহলে কি হবে? 4 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর এখানে কারেন্টটা আমার আই দিয়ে লেখা আছে, ওই কারণে কিন্তু আমি এখানে এই অ্যান্সারটা পেলাম। এবার কি বলতো, অনেক সময় এভারেজ ভ্যালুটাকে না এরকম ভাবে ডিনোট করা হয়। এভারেজ ভ্যালুটাকে ইন ফিজিক্সে অনেক সময় এইভাবেও লেখা হয়, আমি তোমাকে দেখাবো। 3টে ফর্মে লিখতে পারি আমরা এভারেজ ভ্যালুটা, এরকম ভাবে লিখতে পারবো, আবার আই লিখে তার মাথায় একটা টান মানে বার দিতে পারবো, ইজ ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার। যে কোনো একটা ফর্মে তুমি কিন্তু লিখতে পারো। এগুলো এভারেজের বিভিন্ন ফর্ম ফিজিক্সে। ওকে, চলো এবারে দেখবো ফুল সাইকেল এবং হাফ সাইকেলের ক্ষেত্রে যে আমাদের এসি কারেন্টটা কতটা আসে, মানে এভারেজ যে কারেন্টটা আমরা দেখলাম সেটা কতটা পাই, আর হচ্ছে এভারেজ ভোল্টেজটা কতটা পাই, সেটা আমরা দেখব।
কারণ কি কারেন্ট আসলে ভোল্টেজ আসবে, তাই না? দেখো ইএমএফ এসছে, ইএমএফ থেকে কারেন্ট প্রডিউসড হয়েছে, কারেন্ট প্রডিউসড হলে কী হবে, ভোল্টেজ আসবে, তবেই তো আমরা ফ্যান, ইলেকট্রিক বাল্ব ইত্যাদি সমস্ত কিছু চালাতে পারবো। দেখো আমরা দেখলাম যে আমাদের যে কারেন্টটা প্রডিউসড হয়েছে জেনারেটরের মাধ্যমে, সেটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, দ্যাট ইজ ফ্যাক্ট। এবার ওভার ফুল সাইকেল আমরা দেখেছি এসি জেনারেটরে যে কারেন্টটা প্রডিউসড হচ্ছে সেটা কিন্তু সাইনুসয়েডাল, মানে সাইনের ফাংশন, মানে ওপরে কিছু পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে চলতে থাকে। তাহলে তুমি ধরো এইখানে একটা ফুল সাইকেল নিতে চাইছো, ধরো ফুল সাইকেল মানে এইখান থেকে শুরু করলে, এইখান থেকে গেল 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 এইখান থেকে এসে এইটাও এই অবধি আসবে, আবার এখান থেকে নিয়ে এইভাবে নেমে এসে এইখান থেকে এই অবধি আসবে, তাই তো? এইখান থেকে নিয়ে এই অবধি আসবে, এইটা তোমার ফুল সাইকেল, এই অবধি আসবে, তাই না? ফুল সাইকেল তোমার কমপ্লিট হয়ে গেল, পজিটিভ, এটা পজিটিভ ডাইরেকশনে, আর এটা হচ্ছে তোমার নেগেটিভ ডাইরেকশনে, ফুল সাইকেল কমপ্লিট হয়ে। যদি তুমি ফুল সাইকেল নাও সেক্ষেত্রে তোমার কারেন্টের এভারেজ ভ্যালুটা কত হবে, বা তুমি ধরো লং পিরিয়ড নিলে, লং পিরিয়ড ইন দ্য সেন্স চলতেই থাকবে, এই যে ফাংশনটা তুমি দেখছো না সাইনের ফাংশনটা, আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন চলতেই থাকছে লং পিরিয়ড টিল ইনফিনিটিভ, এখানে কিন্তু কোনো টাইম দেওয়া থাকছে না, সেক্ষেত্রে আমাদের যে এভারেজ ভ্যালুটা হবে সেটা 0। প্রসিডিওর যদি তুমি দেখতে চাও, দেখো আমি এখানে তোমাকে দেখিয়েছি এইভাবে, যেহেতু ফুল সাইকেল বলেছে তাহলে 0 থেকে টি আই ডিটি, এখান থেকে 0 থেকে টি ডিটি, এখানে ভ্যালুটাকে বসিয়ে দিয়ে এগুলো তুমি ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 0। বোঝা গেল? তাহলে এভারেজ ভ্যালু মাথায় রাখবে, এভারেজ ভ্যালু ওভার ফুল সাইকেল অর লং পিরিয়ড ইজ 0, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি হাফ সাইকেল নাও তাহলে কি হবে, ফুল সাইকেলে আলাদা, হাফ সাইকেলে আলাদা। হাফ সাইকেলে যেটা হয়ে যায় 2I0/π, হাফ সাইকেলের ক্ষেত্রে এটা হয়। বোঝা গেল? এখান থেকে তুমি যদি ইন জেনারেল অনেক সময় আমাদের এমসিকিউ দিয়ে দিতে পারে যে হাফ সাইকেলের যে ভ্যালুটা সেটা কত, অ্যাকচুয়ালি পায়ের ভ্যালুটা বসাবে এবং 2/π, এখানে পায়ের ভ্যালুটা বসানোর পর তুমি যদি ডিভাইড করো তাহলে যে রেজাল্টটা পেয়ে যাবে 0.673I0। দেখো আমাদের এই শুধুমাত্র রেজাল্টগুলো জানা দরকার, আর প্রসিডিওর যদি তুমি দেখতে চাও তাহলে এইগুলো পুরোটাকে তোমাকে ইন্টিগ্রেশন করে নিয়ে আসতে হবে। আমি ওই জন্য তোমাকে দুটো স্টেপ দেখিয়ে দিয়েছি, যে এই দুটো স্টেপের পর তোমাকে পরের স্টেপগুলো করতে হবে না, ইন দ্য সেন্স ইন্টিগ্রেশন। আমাদের তো এখানে ডেসক্রিপটিভ হয়ে আসছে না, তাহলে ইন্টিগ্রেশন আমাদের কোনো দরকার নেই, খালি সংক্ষেপে মনে রাখলে হবে। ফুল সাইকেলের জন্য কারেন্টের এভারেজ ভ্যালুটা 0, হাফ সাইকেলের জন্য কারেন্টের এভারেজ ভ্যালুটা হবে 0.673I0। I0 কি ইজ আ পিক কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট ইন এসি জেনারেটর। ওকে, কারেন্ট পেয়েছি তাহলে কি পাবো, এবারে ভোল্টেজ পাবো। কারেন্ট পেয়েছি, ভোল্টেজ পাবো, তবেই তো আমি ফ্যান পাখা বাতি সব জ্বালাতে পারবো। তাহলে দেখো এইটা আমরা ছিল কি ইএমএফ ইন এসি সার্কিট। তাহলে এখান থেকে আমি ওভার ফুল সাইকেলে আমি কি বের করতে পারবো, ভোল্টেজের এভারেজটা বের করতে পারবো। দেখো এখানেও কিন্তু ভোল্টেজের এভারেজটা কি হবে, 0। দেখো আমি এখান থেকে পরিষ্কার মনে রাখতে পারছি, আমার যদি কারেন্টটা 0 হচ্ছে সেক্ষেত্রে আমার ভোল্টেজটাও 0 হচ্ছে। যখন আমার কারেন্টটা তোমার হচ্ছে 2I0/π হচ্ছে, তখন আমার ভোল্টেজটাও দেখো 2V0/π হচ্ছে। খুবই সহজ, মানে তুমি যদি কারেন্টটা মনে রাখো তাহলে তুমি অটোমেটিকলি ভোল্টেজটা পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে তুমি অটোমেটিক্যালি ভোল্টেজটা পেয়ে যাচ্ছ। তাহলে ওভার ফুল সাইকেল এবং ওভার হাফ সাইকেলে তোমাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। এখান থেকে আমি 4টে পয়েন্ট বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আরেকটা পয়েন্ট আমাদের এখানে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে RMS ভ্যালু। RMS ভ্যালু ইন দ্য সেন্স রুট মিন স্কোয়ার, রুট প্রথমে রুট করতে হবে। আমরা যে এভারেজ ভ্যালুটা এতক্ষণ ধরে শিখলাম, কারেন্টের এভারেজ ভ্যালুটা, সেটাকে এখন আরএমএস এ কনভার্ট করতে গেলে অ্যাকচুয়ালি আমরা যে আমাদের বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে যে কারেন্টটাকে ইউজ করি না, এটা কিন্তু আরএমএস কারেন্ট, এটা কিন্তু নর্মাল কারেন্ট নয়। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? আমাদের এই আরএমএস ভ্যালুটাও জানতে হবে এসি কারেন্টের ক্ষেত্রে, কেন কি আরএমএস ভ্যালু এসি কারেন্টের মধ্যে কিন্তু থাকছে। এবার তোমাকে আমি বলেছি রুট মিন স্কোয়ার, RMS, রুট মিন স্কোয়ার। মিন মানে এভারেজ, ম্যাথামেটিক্সের ধারণা। এই ফিজিক্স আর ম্যাথামেটিক্স দুটো যেহেতু সমতুল্য, সেক্ষেত্রে যা ফিজিক্স তাই ম্যাথামেটিক্স, এরকম একটা বিষয়, কিছু ডিফারেন্ট কনসেপ্ট। ওকে, আমরা দেখলাম যে কারেন্টটা পেয়েছি এসি জেনারেটর থেকে, সেটা I ইজ ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি। আমরা যেটা পেয়েছি I ইজ ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি, তাই তো? এবার আমি কি বললাম, প্রথমে তোমাকে রুট নিতে হবে, রুট ইন দ্য সেন্স স্কোয়ার রুট। দেখো ফার্স্ট স্টেপ তুমি যদি জানতে চাও, আমি তোমাকে যেভাবে জানাবো এখানে আমার সঠিকভাবে করে দেওয়া আছে, তুমি আরেকবার একটু খেয়াল করো। ধরো তুমি RMS বের করতে চাইছো, RMS বের করতে চাইছো, তাহলে তোমাকে কি নিতে হবে, প্রথমে রুট, তার মানে এই যে রুট নিলাম। দেখো স্টেপ বাই স্টেপটা বুঝবে। আমি কি রুট মিন মানে কি, আমার মিন ভ্যালু অলরেডি পেয়েছি। মিন ভ্যালু কি ছিল, I,
আই ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি, মনে আছে না? প্রত্যেকে মনে আছে। তাহলে আমি মিনটাও নিলাম, প্রথমে রুট, তারপরে মিন, তারপরে এবারে স্কোয়ার। স্কোয়ার যদি আমি নিতে চাই তাহলে এটাকে স্কোয়ার করে দেবো, আয়ের ভ্যালুটাকে স্কোয়ার করে দিলাম, কারণ নিচে তো কোনো ফাংশন নেই আয়ের, আছে কি? তাহলে নেই, তাহলে এটাকে আই স্কোয়ার করে দিলাম। দেখো এইটারই ফর্ম কিন্তু এখানে লেখা হয়েছে, তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু তুমি একদম সুন্দরভাবে পেয়ে যাবে যে আই আর এম এসটা কি বলছে। রুট মিন স্কোয়ার, প্রথমে স্কোয়ার রুট নাও, তারপরে মিন ভ্যালু নাও, তারপরে সেটাকে স্কোয়ার করে দাও, হয়ে গেল। তাহলে তুমি আরএমএস পেয়ে যাবে। একদম সিম্পল কনসেপ্ট, তুমি যেগুলো শিখে এসছো আর তার নাম অনুসারে খালি কাজ করে যাও। আমি তোমাকে প্রবলেম দেখাবো, এখান থেকে প্রবলেম আসতে পারে, নিউমেরিক্যাল করবো। দেখো এখানে তোমাকে আমি একটু আগে বললাম আমরা যে আমাদের ডোমেস্টিক পারপাসে যে সমস্ত কারেন্ট ব্যবহার করি সেটা কিন্তু আর এম এস নর্মাল কারেন্ট নয়, রুট মিন স্কোয়ার কারেন্ট, আরএমএস ভ্যালু অফ কারেন্ট ব্যবহার করি আমরা, বুঝলে তো? ডাইরেক্ট কারেন্টটা ব্যবহার করি না আমরা, আরএমএস ভ্যালুটা ব্যবহার করি। অ্যাকচুয়ালি ডাইরেক্ট কারেন্ট তুমি মেজার করতে পারবে না তো, ও ক্রমাগত চেঞ্জ হচ্ছে তো, ভালো করে খেয়াল করো, ও তো প্রচন্ড স্পিডে। আমরা এখানে এক্সপ্লেন করছি ওই জন্য তুমি বুঝতে পারছো যে আস্তে 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 একটা সাইনের ফাংশন ক্রিয়েট করছে, বাট কারেন্ট অনেক স্পিডে করে, অনেক স্পিডে যায়, বুঝলে তো? ওই কারণে এদের এভারেজ ভ্যালুটাকে কাউন্ট করে বলা হয় যে হ্যাঁ দিস ইজ আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইজ প্রডিউসড ফ্রম দিস এসি জেনারেটর। বোঝা গেল? এখানে দেখবে নোটটা আমি যেটা বলেছি অলরেডি বলে দিয়েছি, নোট যেটা করা আছে। ওকে, তারপর দেখো একটা কোশ্চিন করা যায় কিভাবে। কোশ্চিন করার আগে তোমাকে আমি 4টে পয়েন্ট বলবো মনে রাখতে, কেন কি এই 4টে পয়েন্টের মাধ্যমে তুমি আরএমএস এর যে কোনো প্রবলেম শর্ট আউট করে দিতে পারবে। কি প্রবলেমগুলো দেখো, সাইন ওমেগাটি থাকবে। অ্যাকচুয়ালি আমরা যে ফাংশনগুলো পাই ওয়েভের ক্ষেত্রেও দেখেছি সাইন কস, এর বাইরে কোনো কিছু পেয়েছো? পাওনি, এক্সামেও পাবে না। তাহলে রিমেম্বার কি করতে হবে আমাকে, সাইন ওমেগাটি। এখানে আমি তোমাকে দেখালাম এভারেজ ভ্যালুকে আমরা তিনভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সাইন ওমেগাটির এভারেজ ভ্যালু 0, কজ ওমেগাটির এভারেজ ভ্যালু 0। দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, সাইন ওমেগাটির এভারেজ ভ্যালু 0, কজ ওমেগাটির এভারেজ ভ্যালু 0। সাইন স্কোয়ার ওমেগাটির যদি তুমি এভারেজ ভ্যালু নাও তাহলে সেটা হাফ, কজ স্কোয়ার ওমেগাটির তুমি এভারেজ ভ্যালু নাও সেটাও হবে তোমার হাফ। এই 4টে পয়েন্টকে তুমি যদি মাথায় সেট করে ফেলতে পারো তাহলে তোমার আরএমএস ভ্যালু একদম ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো কিভাবে করতে চাইছি আমি। দেখো এখানে যে প্রবলেমটা প্রথমে দেওয়া আছে সেটার আমি আরএমএস ভ্যালু বের করতে চাইছি। তাহলে আমি কি লিখবো দেখো, একটু বোঝার চেষ্টা করবে, নিউমেরিক্যাল করলেই ব্যাস। একটা দুটো নিউমেরিক্যাল বুঝে গেলে মানে তুমি ফিজিক্স বুঝে গেলে। নিউমেরিক্যাল থেকে অনেক বেশি কনসেপ্ট, আইডিয়া এবং তোমার ধারণা পাওয়া যায়, বুঝলে তো? আরএমএস, আমি আরএমএস ভ্যালুটা বের করতে চাইছি, ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে, স্কোয়ার রুট, কেন রুট মিন ভ্যালু নিতে হবে, তাই না? তাহলে এখানে দেখো আই এভারেজ ভ্যালু নিলাম, এই যে এভারেজ ভ্যালু এটাকে এইভাবে লিখলাম, তারপরে স্কোয়ার, এই যে এটাকে স্কোয়ার করে প্রথমে স্কোয়ার রুট নিলাম। আমি আর একবার করছি এখানে মুছে, তাহলে এখানে ক্লিন করে দেখছি, তাহলে তুমি আরেকবার বুঝতে পারবে। দেখো প্রথমে রুট, এই যে স্কোয়ার রুট নিলাম, তারপরে এম মানে কি মিন, এই যে মিন আই, তারপরে কি বলেছে এস মানে কি স্কোয়ার, এই যে প্রথমে রুট, তারপরে মিন, তারপরে স্কোয়ার, বোঝা গেল? এবার তাহলে আই স্কোয়ার মানে আমি লিখতে পারি, এখানে আয়ের ভ্যালুটা কত দেওয়া আছে ভালো করে খেয়াল করো। এবার তোমার অঙ্ক প্রবলেম কমপ্লিট, তুমি এতটুকু লাইনই বোঝা যে তুমি ওখানে কিভাবে লিখবে। তাহলে এখানে লিখতে পারবো না সাইন ওমেগাটি, এজন্য সাইন ওমেগাটি তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি তুমি স্কোয়ার করো, ভালো করে খেয়াল করো, অ্যাকচুয়ালি আমি স্কোয়ারটা এখানে ব্র্যাকেট করে লিখছি, এখানে ব্র্যাকেট করে লিখছি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ, ভালো করে খেয়াল করবে, আই নট তার স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ারটা ঢুকে যাবে, তাই না? সাইন স্কোয়ার ওমেগাটি, এটা চলে আসবে না, এইভাবে চলে আসবে। তাহলে দেখো সাইন স্কোয়ার ওমেগাটির এভারেজ ভ্যালু আমি তোমাকে একটু আগে শেখালাম, রিমেম্বার করতে বললাম, সেটা কি বলো তো, হাফ, তাই না? তাহলে এখান থেকে আমি পরিষ্কার পেয়ে যাচ্ছি যে আই নট স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/2। তাহলে সাইন স্কোয়ার ওমেগাটির ভ্যালু 1/2 পেয়ে গেলে, এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো যে ভ্যালুটা পেয়ে যাবে যে আই নট ডিভাইডেড বাই √2, বোঝা গেল? তাহলে কোনটা অপশন হচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি আরো দুটো প্রবলেম নিয়েছি। দেখো এই ক্ষেত্রে কি করব, ঠিক একই রকম আই আর এম এস, তার মানে প্রথমে রুট, এই যে রুট নিলাম, তারপরে এভারেজ ভ্যালু নেবো কার, আয়ের, তারপরে আয়টাকে কি করব, স্কোয়ার করে দেবো, এই যে এভারেজ ভ্যালু নেওয়ার পর তারপরে স্কোয়ার করলাম, তাই না? এবার এখানে আয়ের ভ্যালুটা দেওয়া আছে, আয়ের ভ্যালু যেটা দেওয়া আছে আমি এবারে সরাসরি লিখে দিচ্ছি একটু,
বোঝার সুবিধার্থে। তাহলে আই নট প্লাস আই নট সাইন ওমেগা টি তার হোল স্কোয়ার, আর এখানে এভারেজ ভ্যালুটা তো থাকবেই, কারণ কি ওই এভারেজ ভ্যালু নিতে হবে। এটাকে আবার একটু ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস আই স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এর জন্য। তাহলে এবার দেখো প্রত্যেকটার ভ্যালু তুমি জানো, তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারি না, দেখো তো একটু ভালো করে খেয়াল করো তো, এইটার ভ্যালু কত, সাইন ওমেগাটির ভ্যালু। আমরা জানি সাইন ওমেগাটির ভ্যালু যেহেতু জিরো, তাহলে এখান থেকে লিখে দিলাম এটা জিরো। কেন কি আমি এটা বললাম যে সাইন ওমেগাটির ভ্যালু, আমি তোমাকে রিমেম্বার করতে বলেছিলাম, মনে আছে হয়তো, সাইন ওমেগাটির এভারেজ ভ্যালু কত বলো তো, জিরো। তাই এই পুরো টার্মটা কিন্তু জিরো করে দিলাম। তাহলে আমার পড়ে থাকলো কি, যে টার্মগুলো পড়ে থাকলো সেটা লিখবো এখন। ইজ ইকুয়ালস টু, আমি এখান থেকে লিখতে পারি না, ভালো করে খেয়াল করো তো, স্কোয়ার রুট আই নট তার স্কোয়ার প্লাস 0 প্লাস আই নট তার স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগাটির ভ্যালু কত, হাফ। এটাকে তুমি ক্যালকুলেট করো, তাহলে কি পাবে, আন্ডার রুট, ভালো করে, এগুলো সহজ ক্যালকুলেশন, তোমাকে খালি এগুলো ক্যালকুলেশন করে যেতে হবে, এটা হলো। তাহলে আলটিমেটলি তুমি যেটা পেয়ে গেলে 3i0 স্কোয়ার বাই 2 আন্ডার রুটের ভেতরে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পেয়ে যাচ্ছ আন্ডার রুট 3/2, আর আই নটটা যেহেতু স্কোয়ার হয়ে আছে তাহলে ওটা বেরিয়ে আসবে আর কি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 6টা দেখো, কোশ্চেন নাম্বার 6টা তুমি দেখলে বুঝতে পারবে। এখানে দেখো এটাও খুব সহজ, এখানে সাইন এবং কস দুটো ফাংশনের নেওয়া আছে। দেখো তাহলে আমি বের করবো কি, IRMS, তাই না, রুট মিন ভ্যালু। তাহলে আমি আবার স্কোয়ার রুট নিলাম, তারপরে এভারেজ ভ্যালু নেব, নিয়ে তারপরে সেটাকে স্কোয়ার করবো, এই যে স্কোয়ার করলাম। তাহলে এখান থেকে আমি সরাসরি লিখতে পারি না, ভালো করে খেয়াল করো তো, কি লিখতে পারবো, যে I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি তার হোল স্কোয়ার, এবং এদের কি এভারেজ ভ্যালু। তাহলে এখানে তুমি ফর্মুলা ফেলে দিতে পারবো না, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। দেখো এখানে একটু বড় ফর্মুলাটা আসবে, তবে আমি এখানে দেখাবো করে কী হবে বলো তো। এ স্কোয়ার মানে A1 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ওকে, প্লাস 2I1 সাইন ওমেগা টি অ্যান্ড I2 কস ওমেগা টি, হ্যাঁ, সাইন ওমেগা টি 2AB, তাই না, 2AB ফর্মুলা আমরা জানি, 2AB প্লাস বি স্কোয়ার মানে I2 তার স্কোয়ার, এখানে কস স্কোয়ার ওমেগা টি। বোঝা গেল? এটা পেলাম। এটা কি আমার, এটার এভারেজ ভ্যালু তো না। এবার এভারেজ ভ্যালু যদি আমি নিতে চাই, তাহলে আমি আবারও বলবো তোমাকে, এখানকার কোন ভ্যালুটা জিরো, এই যে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে না, এই পুরো টার্মটা কি জিরো, এবং এদের ভ্যালুটা কি হাফ। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো, দেখো এখান থেকে লিখতে পারবো আন্ডার রুট I1 স্কোয়ার ইন্টু হাফ প্লাস I2 স্কোয়ার ইন্টু হাফ, তাই না, লিখতে পারছি এখান থেকে। তাহলে এখান থেকে আমি যেটা পেয়ে যাচ্ছি, ভালো করে খেয়াল করো, আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি আমি I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই 2, দ্যাট ইজ আন্ডার রুটের ভেতরে পেয়ে যাচ্ছি। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না। দেখো কত সহজে RMS ভ্যালুগুলো বের করা যাচ্ছে। তারপরে দেখো আমাদের আজকের RMS এর উপরে আরেকটা টপিক জাস্ট থেকে যাচ্ছে, যদি ফুল সাইকেল না হয় বা হাফ সাইকেল না হয়, কারণ একটু আগে দেখলাম আমরা ফুল সাইকেল, হাফ সাইকেল, এগুলোতে কারেন্ট এবং এবারে ভোল্টেজের যে ভ্যালু সেগুলো আলাদা আলাদা হচ্ছে, ভ্যারি করে যাচ্ছে, তাই না, চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট তাহলে RMS ভ্যালুর ক্ষেত্রে কি হবে, RMS ভ্যালুর ক্ষেত্রেও চেঞ্জ হয়, বাট সেটা কি হয় বলো তো, I0/√2, কি হয় বলো তো, I0/√2। সেই ক্ষেত্রে ফুল সাইকেল নাও তুমি, লং পিরিয়ডই নাও তুমি, বা হাফ সাইকেলে নাও তুমি, সমস্ত কেসেই কিন্তু RMS ভ্যালুটা সর্বদা সেম থাকছে কারেন্টের। এই কারণেই তো RMS ভ্যালুটাকে কনসিডার করা হয়, নর্মালি।
বুঝে গেল? তাহলে আমরা কি পেলাম? IRMS equals to I naught by root 2 in general 0.70 I naught. This is RMS value. Ever RMS value for full cycle also, long period also and half cycle also. Full cycle, long period, half cycle এগুলো আমি তোমাকে বলেছি যে কি বিষয়টা হয় আজকের ভিডিওতে। এখান থেকে ছোট্ট করে একটা জিনিস তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব। লাস্ট প্রবলেম আজকের কোশ্চেন নাম্বার 7. Which of the following is more dangerous? কোন কারেন্টটা তোমার কাছে বেশি ক্ষতিকারক হবে? দেখো আমরা একটু আগেই দেখলাম, আমরা কি বললাম, আমরা ইন জেনারেল কি ক্যালকুলেট করি? আরএমএস ভ্যালু ক্যালকুলেট করি। তুমি ফুল সাইকেল নাও, লং পিরিয়ড নাও বা হাফ সাইকেল নাও, আরএমএস ভ্যালু কত হবে? কারেন্টের আরএমএস ভ্যালু I নট বাই রুট 2। আই নটটা কি? ম্যাক্সিমাম কারেন্ট, তাই না? আই নটটা কি? তোমার ম্যাক্সিমাম কারেন্ট। আজকে তোমাকে শিখিয়েছি, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো না? দেখো তো, আই নট ইজ ইকুয়ালস টু রুট 2 ইন্টু IRMS। এবার দেখো, আমি তো ভোল্টেজের মাধ্যমে ডিসিশন নিতে পারবো যে অ্যাকচুয়ালি কোনটা বেশি ক্ষতিকারক। আর এটা আমি এসি কারেন্টের জন্য করছি RMS ভ্যালুটা, তাই না? ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে তো এখানে কোনো চেঞ্জই নেই, প্লাস মাইনাস হওয়ার কোনো ব্যাপারই নেই। যেটা ভোল্ট সেটা থেকেই যাচ্ছে ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে 220, এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে এটা থেকেই যাচ্ছে। কিন্তু আমি ক্যালকুলেশন করছি এখানে এসি কারেন্টের জন্য, ইটস ফর এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্টের জন্য আমি ক্যালকুলেশন করছি। এখান থেকে তাহলে আমি লিখতে পারবো না, যেহেতু আমি জানি যে ভি ইজ ইকুয়ালস টু, ওকে আমরা জানি যে ভি ইজ ইকুয়ালস টু, ভালো করে খেয়াল করবে এখানে, ভি ইজ ইকুয়ালস টু IR, তাই না? আমরা এটা জানি ভি ইজ ইকুয়ালস টু IR, তাহলে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I, এটা তো আমরা জানি, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো যে ভি নট মানে ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ ইজ ইকুয়ালস টু রুট 2 ইন্টু VRMS, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখান থেকে লিখতে পারিনি, দেখো তো, রুট 2 ইন্টু VRMS যেটা দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি যেটা পেয়ে যাবে, রুট 2 ভ্যালু বসিয়ে দিলে 311 ভোল্ট। দেখো তুমি এসি কারেন্টের ক্ষেত্রে এই যে 220 ভোল্ট, এটা কিন্তু রিপ্লেসড হয়ে চেঞ্জ হয়ে গেল 311 ভোল্ট। তাহলে 311 ভোল্ট যদি এটা হয়ে যায়, ভালো করে খেয়াল করো, তাহলে কোনটা বেশি ডেঞ্জারাস হয়ে যাবে? অপশন বি, দিস ইজ এসি কারেন্ট ইজ মোর ডেঞ্জারাস দেন ডিসি কারেন্ট। বোঝা গেল? তাই আমরা যদি কোনো একটা ব্যক্তিকে এসি কারেন্ট 220 ভোল্ট দিই বা এবং ডিসি কারেন্ট 220 ভোল্ট দিই, যে লোকটাকে এসি কারেন্ট দিয়ে 220 ভোল্ট দেওয়া হবে সে বেশি আক্রান্ত হবে, আর যাকে 220 ভোল্ট ডিসি কারেন্টে দেওয়া হবে সে কিন্তু কম আক্রান্ত হবে। বোঝা গেল কি বলতে চাইলাম? তো আমি এসি কারেন্টটা এখানেই আজকে শেষ করছি। এসি কারেন্টের উপরে আমি দেখলাম এই সমস্ত টপিক দরকার। এছাড়াও এসি কারেন্টের উপরে RL CR এগুলো সার্কিট বিভিন্ন ধরনের রয়েছে, আমি সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব না, কেন কি ওগুলো আমি দেখলাম যে তোমাদের ফাইনাল যে এক্সামটা হবে, ফাইনাল আফটার প্রিলি ফাইনাল এক্সাম আছে পুরো ফিজিক্সের উপরে, সেইখানে কিন্তু মেনশন করা আছে। যেহেতু ফাইনাল এক্সামে মেনশন করা আছে, তাহলে আমি শুধু এখানে প্রিলি এক্সামে কিন্তু এখন এটা করব না বা আমি করাবো না। ইলেকট্রিক শুধুমাত্র এখানে লেখা ছিল আমাদের সিলেবাসে অল্টারনেটিং কারেন্ট, এবং অল্টারনেটিং কারেন্ট রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আসে এবং কো রিলেটেড সেই জিনিসগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কভার করে দিলাম। আর যেগুলো সার্কিট পড়ে আছে সেগুলো আমরা ফাইনাল কম্পিটিটিভ এক্সামের জন্য রেখে দিলাম, যখন ফাইনাল এক্সামের জন্য মানে ডেট ডিক্লেয়ার হবে তখন আমরা কিন্তু সেগুলো করব। ওকে, তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটাকে সমাপ্ত ঘোষণা করলাম। ওকে, এরপরে আমরা চলে যাব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। ওকে, থ্যাংক ইউ। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।